কায়েদে আজম যখন তেজগাঁও বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষের পাঁজর ভেদ করে বিকেলের হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া তরুণগুলির তেরছা কুর্নিশ নিতে নিতে এগিয়ে যাচ্ছিলেন, মকবুল তখন নদীর ধারে পলির ভেতর পা ডুবিয়ে গর্তে লোহার শিক ঢুকিয়ে বড় বড় কাঁকড়া বের করে আনছিল। আইয়ুবের মার্কিন খাপ থেকে যেদিন ইয়াহিয়া খাঁ মরচে ধরা তলোয়ার বকশিস পেলেন, সেদিন মকবুল উঠোনে কাবের কষে জাল সেদ্ধ করছিল। মনে স্বস্তি নেই মকবুলের। বাদলার রাতে যখন দক্ষিণ পশ্চিম থেকে হাওয়া উঠে, তার ঘুম ভেঙে যায়। বহু দূর থেকে কালা পানি তাকে ডাক দেয়। ভোর হতে না হতেই সে নৌকো ভাসিয়ে চলে যায় দূর দূরান্তে। কোথায় কুতুবদিয়ার চর, মহেশখালী, কক্সবাজার, কোথায় সেই পরাণ কথার দেশে। শঙ্খ নদী ভিড়াইল, মরা গরু জিয়াইল। আবার সন্ধ্যার আজান আর কাসর ঘন্টার রেশ মিলিয়ে যাবার পর সুপরি বনের অন্ধকার বেয়ে তার নৌকো ঘাটে ফিরে আসে, সঙ্গে নায়ে ভর্তি কুড়াল বা লাউখা মাছ। কর্ণফুলীর তীরে দামনা বেড়ার ঘর, পাশে মই আলুর ক্ষেত। মাঝ রাতে হরিণের পাল নেমে আসে, উঠোনে আড়াআড়ি জাল শুকোয়। তিনটে ছেলে মেয়ে সারা গায়ে আঁশকে গন্ধ জড়িয়ে ছুটোছুটি করে ফড়িং ধরে, পেছনে ভাড়ইয়া গুঁজে উড়িয়ে দিয়ে হাততালি দেয়। তারপর জাল থেকে খুঁজে খুঁজে শুকনো চুনো মাছ ছাড়িয়ে নেয়, কুড়িয়ে পানি ভাতের সঙ্গে খাবে বলে জমিয়ে রাখে। এক গাল ধোঁয়া ছেড়ে হুঁকোর মুখটা মুছে গোবিন্দের দিকে এগিয়ে দিতে দিতে মকবুল বলে, বুঝছনি করেন নদীর তো ফ্যাক করিব, মন বলতন না। পূব দিকে গুন্ডা হাতির পালের মতো সারি সারি টিলা, বাড়ির পাশটি অরণ্যের গান গেয়ে যায়। পাহাড় ভেঙে বেরিয়ে আসে কর্ণফুলী। দূরে দক্ষিণ পশ্চিম আলিশান দরিয়া শাওন ভাদ্র মাসে গভীর রাতে তাকে ডাক দেয়। মকবুল সেদিক পানে উদাস চোখ মেলে সুতো পাতায়। তার নজরবন্দি চেলা গোবিন্দের হাতেও সুতোর গুলি, মনে বড় হাউস, ওস্তাদ তাকেও সঙ্গে নেবে। রমনার ময়দানে যেদিন বাংলার মুখ আমি দেখিয়াছি হাতি নিয়ে একের পর এক ঢেউ আছড়ে পড়ে মুজিবের গলায় গর্জন করছিল, সেদিন মকবুল মিয়া রাঙামাটির পাহাড়ে একটা বেজায় ঝুনো সাকুয়ান গাছের গোড়ায় কুড়োল চালাচ্ছিল। তার ডিঙি ছোট, বড় নৌকো চাই, মকবুল অথই জলে পাড়ি দেবে। যেখানে রোজ বিয়ানে এবং সাঁঝের বেলায় আসমান সোনার শান্তি ধুয়ে নেয়, সেই অনন্তকাল জলের মহাদেশ থেকে মাঝে মাঝে খোদার ফরমানের মতো কালো তুফান উঠে আসে, যেখানে শিয়ানা মানুষের সমস্ত দুনিয়াদারি খতম হয়ে যায়। মকবুল সেই গজরানো গজবের দরিয়ায় নৌকা ভাসাবে আল্লাহ কসম। যেদিন চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং ঢাকার সমস্ত বাড়ির মাথায় রাত জাগা খলিফার সেলাই করা বাংলার উপর সূর্য পথ করে উঠছিল, সেদিন মকবুল নিশান ওড়ায়নি। সারাদিন করাত চালিয়ে সন্ধ্যের পর রাতের আলোয় ডান হাতের আঙুলের ফাঁকে ফাঁকে তার দিন তেল ডলতে ডলতে বেড়ার গায়ে ভয়ে দুলে ওঠা ছায়ার সামনে সংকুচিত গোবিন্দকে শাসাচ্ছিল। ইনশাআল্লাহ পরে যদি কাটি না ফালাই তোর নাম নাই। গোবিন্দ দুপুরে দুটো কাঠের গজাল ভুল জায়গায় পুঁতেছিল। মানুষের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির মধ্যে, স্বপ্ন এবং সংগঠনের মধ্যে কোথাও একটা মস্ত খণ্ড আছে। জঙ্গম বাংলার গহন সিন্ধু মন্থন করে একদিকে যখন সামরিক বিষ ভেঙে উঠছে, আর একদিকে লাফিয়ে ওঠা বাঘিনীর মতো গর্জন করছে রক্তের ঢেউ, তখন একদিন মকবুল দেখল লোহার মতো শক্ত তক্তার এক জায়গায় যে কাঠের নকশা ফুটে উঠেছিল, সেই অংশটা ঘুরে ঝুরঝুরে আর গোল হয়ে খসে গেছে। নৌকো তৈরি শেষ, সমস্ত তক্তাও ফুরিয়ে গেছে।
টিন লাগালে লোনা জলে মরচে ধরবে, অন্য কাঠ লাগালে পচে যাবে। কি করে গর্তটা ভরাট করা যায় ভাবতে 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 নৌকোটাকে কর্ণফুলীর ডাঙায় চিৎ করে ফেলে রেখে চ্যাঙর গোবিন্দকে সঙ্গে নিয়ে বিরাট একটা কড়াই গাছের তলায় বসে গেজিয়ে ওঠা 2 হাঁড়ি তালের রস খেয়ে দুজনেই হয়ে পড়ে রইল। এদিকে শহরের নারী বুড়ি খেয়ে খেয়ে কখন যে সৈন্যরা গায়ে ঢুকে, প্রথমে টঙ্কু সদাগরে, তারপর হাজী সাহেবে, তারপর ফকির মিস্ত্রি এবং নিরঞ্জন পুরোহিতের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বেহুশ মকবুল জানে না। কেবল দক্ষিণের বাতাসে যখন উড়ে আসা ধানের ছাই চোখে পড়ল এবং কানে এলো বাচ্চাদের আর মেয়েদের বুক ফাটা কান্না, মকবুল চোখ রোকড়ে উঠে বসলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে লুঙ্গিটা ঠিকঠাক করার আগেই তার বুক বরাবর 3টে পেটে লোহার নল রোদ্দুরে চকচক করে উঠলো। পাকা লাউ বীজের মতো দাঁতের ফাঁক দিয়ে থুথমাকা কয়েকটা শব্দ ছিটকে বেরিয়ে এলো। সাহালা বাইঞ্চল, বোট লাগাতে পানি পাল। ট্রাক যাবার রাস্তা নেই, মুক্তি বাহিনী কেটে দিয়েছে। নৌকো চেপে অন্য গাঁয়েগুলিতে ঢুকে বাড়ি জ্বালাবে, লুটপাট করবে আর মেয়েদের ছিঁড়ে খাবে। পুরুষের বেশিরভাগই পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে। মকবুল বলতে চাচ্ছিল নৌকোর তলায় গর্ত, ওপরের ঝই আর পাটাতনের জন্য গর্ত দেখা যাচ্ছে না। কিন্তু মেয়েদের চিৎকার থেমে গেলেও তখনও উত্তর আকাশে ফুলকি, তখনও বাতাসে পোড়া গন্ধ। মকবুল দাঁত বের করে বলল, সালো 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 মিয়া, এখনই দিউম। গোবিন্দ কচু মাথার মতো কাঁপছিল আর তারির ভরে বেকুবের মতো দুটো ড্যাব ড্যাবে চোখ মেলে ওস্তাদের দিকে তাকিয়ে রইল। সৈন্যরা উঠে পড়ার সঙ্গে সঙ্গে মকবুল নৌকো স্রোতে ফেলে দিয়েই 2 পা পিছু হটে এলো। এক চক্কর ঘুরেই নৌকো কর্ণফুলীর মাতাল টানে বিদ্যুৎ বেগে ছুটে চলল। মকবুল খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর আকাশ ফাটিয়ে সে আচানক চিৎকার করে উঠল, আল্লাহু আকবার! ডুবি যা, ডুবি যা, ডুবি যা! বদর বদর ক, গাজি গাজি ক, হালার পথ হালারা, ডুবি যা, ডুবি যা, বাঞ্চোত, ডুবি যা! ফেনী নদীর তীর থেকে আরাকান সীমান্ত পর্যন্ত, চন্দ্রনাথ পাহাড় থেকে ধূসর দিগন্ত রেখার মতো সন্দ্বীপ, সমস্ত পাহাড়ের জল আর ক্ষেত খামার, সমস্ত নদীর জল আর ক্ষেত খামার যখন দেবাগ্রী পাহাড় যখন মকবুলের বুক ফাটা চিৎকারে কেঁপে উঠছে, তখন এপার ওপার থেকে কয়েকটা ভাঙাচোরা মানুষ আর একটা রোগা কুকুর মকবুলের পেছনে এসে দাঁড়ালো। তাদেরই চোখের ওপর কর্ণফুলীর অরাজক টানে কয়েকটা সামরিক টুপি ঘুরপাক খেতে খেতে ছুটে চলেছে দক্ষিণ সমুদ্রের দিকে। মকবুল